এভাবে তাকিয়ে আছো কেন? ভ্রুকুচকে আহনাফ বলল। সিরাত এখনো বিস্ময় নিয়ে আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। আহনাফ বিরক্তভাব মুখে ফুটিয়ে সিরাতের হাত থেকে বক্সটা নিল। বক্সের ভিতর থেকে ফোন বের করে চালু করে সিরাতের দিকে এগিয়ে দিল। সিরাত বিস্ময় নয়নে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, ফোনের ভিতর সিম আছে। আর আমি সবার নাম্বার এতে সেভ করে দিয়েছি। আর আমার নাম্বারও রয়েছে, আমার নামে খোঁজ করো, পেয়ে যাবে। সিরাত আহনাফের দিকে তাকিয়ে মাথা দুলাল। আহনাফ আয়নার সামনে গিয়ে দাঁড়াল। গলায় টাই বাঁধছে সে। সিরাত গম্ভীর কণ্ঠে বলল, কোনো প্রয়োজন ছিল না ফোন দেওয়ার। এমনিতেও আমাকে বিয়ে করে আমাকে করুণা করেছেন, এটাই অনেক। আমার জন্য আপনাকে আর কিছু করতে হবে না। আহনাফ আয়না দিয়েই সিরাতের প্রতিবিম্বের দিকে সরল চোখে চেয়ে রইল। হয়তো সিরাতের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে। সিরাত ফোনটা সোফার উপর রেখে ফ্রেশ হতে চলে গেল। আহনাফ কিছু সময় একভাবে দাঁড়িয়ে রইল। সিরাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল আহনাফ রুমে নেই। সিরাত এক পলক ঘড়ির দিকে তাকাল। ঘড়িতে 7:05। এত সকালে উনি কোথায় গেলেন? সিরাত গিয়ে সোফায় বসল। আহনাফ সব গুছিয়ে রেখে গেছে। বিছানা পরিপাটি করে গোছানো, সোফায় থাকা বালিশ আর কাঁথা গুছিয়ে রেখে গেছ। এই দিনে সিরাত এইটুকু বুঝে গিয়েছে আহনাফ অনেক পরিপাটি। সিরাত হাতে ফোনটা নিয়ে কিছু সময় নেড়েচেড়ে দেখল। দেখে মনে হচ্ছে অনেক দামি। আমাকে এত দামি ফোন কিনে দেওয়ার কোনো মানেই হয় না। করুণা করে একটা নর্মাল কম দামি কিনে দিলেও হতো। তাতেই আমি অনেক খুশি। কথাগুলো মনে মনে বলে সিরাত নিচে চলে গেল। সিরাত নিচে নেমে রান্নাঘরে চলে আসল। নাদিয়া বেগম রুটি বেলতেছিলেন। সিরাতকে দেখে বললেন, আহনাফ চলে গেল আর তুমি এত পরে নিচে নামলে যে? ছেলেটা যাওয়ার সময় একবার নিচে আসতে। ছেলেটা 7 দিনের জন্য মেডিকেল থেকে ক্যাম্পিংয়ে গেল। সিরাত অবাক হল কিছুটা। সে তো কিছুই জানে না, অবশ্য জানার কথাও না। সেই অধিকার তার নেই। নাদিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অবশ্য আহনাফ যেরকম ব্যবহার করে তোমার সাথে, তাতে তোমার দূরে থাকারই কথা। কিন্তু আহনাফ তোমাকে মন থেকে না মানলেও তুমি আহনাফের স্ত্রী। নিজের অধিকার ছেড়ে দিও না। নিজের অধিকার বানিয়ে নিতে শিখো। সিরাত কি বলবে কিছু বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে রইল। সিরাত তার চাচার বাসায় এসেছে কিছু সময় হল। নাদিয়া বেগমের পারমিশন নিয়ে চলে এসেছে সকাল সকালই। কিছুতেই তার মন টিকতে ছিল না ওই বাসায়। সিরাত 1 কাপ চা বানিয়ে এনে তার চাচার সামনে রাখল। আজমল সাহেবকে আজকে সকাল সকালই রিলিজ করা হয়েছে। তিনি বিছানায় গা হেলিয়ে বসেছিলেন। সিরাতের হাত থেকে চায়ের কাপ হাতে নিয়ে ইশারায় সিরাতকে বসতে বললেন। সিরাত তার পায়ের কাছে বিছানায় অপর প্রান্তে বসল। আজমল সাহেব কাপে এক চুমুক দিয়ে বললেন, তুই ও বাড়িতে ভালো আছিস মা? সিরাত হাসিমুখে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ চাচা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজমল সাহেব সিরাতের কথায় স্বস্তি পেলেন। বুক থেকে যেন পাথরের ভার নেমে গেল। শান্তি লাগছে এখন। সিরাতের জন্য তিনি অনেক চিন্তিত ছিলেন। স্বস্তির কণ্ঠে বললেন, তোর শাশুড়ি মা অনেক ভালো। আর আহনাফ বাবাও অনেক ভালো। কত ভালো ব্যবহার তার। তুই অনেক ভালো থাকবি মা। সিরাতের কাছে তাচ্ছিল্য লাগল কথাগুলো। তবুও মুখে হাসি ফুটিয়ে মাথা দুলাল। আজমল সাহেব পুনরায় চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তবুও যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবি মা।
তোকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। তুই আমার আরেক মেয়ে। তোর বাবা বেঁচে না থাকলে কি হয়েছে, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বাবার ছায়া হয়েই বেঁচে থাকব। সিরাতের চোখ ছলছল করে উঠল। এই একটা মানুষ যে সিরাতের আপন, অনেক কাছের মানুষ। সিরাতও তার চাচাকে বাবার চোখে দেখে। এই মানুষটাই বাবা মা হারানোর পর নিজের মেয়ে করে তাকে কাছে টেনে নিয়েছে। ভাগ্য সবসময় খারাপ করে না, আমাদের সাথে ভালো কিছুও করে। যেমন বাবার মতো এক নতুন বাবা পেয়েছে সে। সিরাত আরও কিছু সময় তার চাচার সাথে কথা বলে খালি চায়ের কাপ নিয়ে রান্নাঘরের দিকে এলো। রান্নাঘরের আসতেই সিরাতের চাচি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, এই যে নবাবজাদি, বড় ঘরে আপনার বিয়ে হয়েছে দেখে পা বুঝি মাটিতে পড়ছে না। ঘরের বাকি কাজগুলো কে করবে শুনি? এত সময় বসে যে আপনি গল্প করলেন। সিরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনই করছি চাচি। বলেই সিরাত পানির ট্যাপ ছেড়ে চায়ের কাপ ধুতে লাগল। তার চাচির এমন ব্যবহারে এখন সে অবস্থ। আগে খারাপ লাগলেও এখন আর লাগে না। সিরাত কাপের সাথে সাথে রান্নাঘরে রাখা বাকি আধোয়া জিনিস ধুয়ে রাখল। তারপর সবরুম গুছিয়ে বালতিতে পানি নিয়ে ঘর মোছা শুরু করল। 3 দিন হয়ে গেছে সিরাত তার চাচার বাসায় রয়েছে। দিনরাত খেটে মরছে, তবুও চাচার বাসায় রয়েছে। চাচাকে স্বস্তি লাগে তার। ওই বাসায় থাকলে চাচার জন্য চিন্তিত থাকত। সিরাতের চাচা এখন পুরোপুরি সুস্থ। বিকেলে সিরাতের বান্ধবী মিতু এসে সিরাতকে তাদের বাসায় নিয়ে যায়। মিতু সিরাতের অনেক কাছের বান্ধবী, সিরাতের সুখ দুঃখের সাথী। সিরাত ছোটবেলা থেকেই শুধু মিতুর সাথেই মিশে আসছে। মিতু সিরাতকে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মিতু যখনই জানতে পেরেছে তখনই সাথে সাথে গিয়ে সিরাতকে নিজের বাসায় নিয়ে এসেছে। সিরাতও বিছানায় বসল। সঙ্গে সঙ্গে মিতু রাগান্বিত কণ্ঠে বলল, এখন তো আমাকে ভুলি গেছিস দেখছি। তুই যে এসেছিস একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। সিরাত মুখে হাসি ফুটিয়ে বলল, আরে আরে এত রেগে যাচ্ছিস কেন? আমিই তো তোকে ফোন দিয়ে জানালাম দেরিতে হলেও। মিতু ভেঙচি কেটে বলল, প্রথম দিন বলছিস, 3 দিন পর জানিয়ে এখন বলছো তুমিই জানিয়েছ আমাকে। সিরাত এগিয়ে গিয়ে মিতুর কাছে বসে বলল, এখন বল তুই কেমন আছিস? আর তোর শাশুড়ি কই? মিতু হাসি মুখে বলল, আমি ভালো আছি। আর আমার শাশুড়ি আমার ননদের বাসায় বেড়াতে গিয়েছে। আমার কথা বাদ দে। তুই কেমন আছিস? তোর শ্বশুর বাড়ির সবাই কেমন? দুলাভাইকে বিয়ের দিন দেখে তো অনেক ভালোই মনে হয়েছে। সিরাত মুখে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলল, সবাই অনেক ভালো। মিতু ভ্রুকুচকে সিরাতকে বোঝার চেষ্টা করছে। মিতুর থেকে কথা লুকানো সিরাতের জন্য অনেকটা অসম্ভব ব্যাপার। তাই সিরাত দ্রুত কথা এড়াতে বলল, তা এখন কি করবি? ভর্তি হয়েছিস কোথাও? মিতু দীর্ঘশ্বাস ফেলে কিছুটা আক্ষেপের কণ্ঠে বলল, না রে। শাশুড়ি মা বলে দিয়েছেন আর পড়াশোনা করতে দিবেন না তিনি। সংসার আর পড়াশোনা নাকি একসাথে ঠিকমতো করা যায় না। কথাটা শুনে সিরাতের অনেক খারাপ লাগল। এটা কেমন কথা? আগে তিনি বলে দিলেন সংসার আর পড়াশোনা একসাথে ঠিকমতো দুটো করা যায় না। আগে দেখত সবাই যে পারে না এমন তো নয়। সবাই তো সংসার আর পড়াশোনা দুটোই সুন্দরভাবে করছে। তবুও অনেকে এমন মনমানসিকতা নিয়ে থাকে যে সংসার আর পড়াশোনা দুটো একসাথে ঠিকমতো করা যায় না। এদের জন্যই অনেক বিয়ের পর ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারে না। হঠাৎ কলিং বেল বাজতেই মিতু দরজা খুলতে চলে গেল। সিরাতও মিতুর পিছু পিছু আসল।
মিতু দরজা খুলতেই মিতুর ছোট ননদ ভিতরে আসল। বয়সে মিতুর বড়ই তিনি। সিরাতকে দেখে তিনি বিরক্তি নিয়ে বললেন, সিরাত তুমি এখানে? সিরাত কিছু বলার আগেই মিতু বলে উঠল, আমি নিয়ে এসেছি। সিরাত ওর চাচার বাসায় এসেছে, সেখান থেকে আমার এখানে নিয়ে আসলাম। তিনি সিরাতের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললেন, তা শ্বশুরবাড়ি থেকে বের করে দিছে নাকি এবারের স্বামীও মারা গিয়েছে? মিতুর ননদের কথা শুনে সিরাতের চোখ ছলছল করে উঠল। মিতু তার ননদের কথা শুনে আশ্চর্য হয়ে বলল, এসব কি বলছেন আপনি আপু? সিরাতের চাচা অসুস্থ, তাই সিরাত ওর চাচার বাসায় এসেছে। তিনি পুনরায় বিরক্তি নিয়ে বললেন, তাহলে ভালো। প্রথম স্বামীটা তো বিয়ের পরদিনে মারা গিয়েছে, তাই ভাবলাম। কথাটা শেষ করতে না দিয়ে মিতু রাগান্বিত কণ্ঠে বলল, এতে সিরাতের কোনো দোষ ছিল না। মৃত্যু কারো হাতের উপর নির্ভর করে না। আপনি শুধু কেন সিরাতকে দোষারোপ করছেন? সিরাত আর এক মুহূর্ত দাঁড়াল না, দৌড়ে চলে আসল। মিতু অনেকবার পিছন থেকে ডেকেছে, কিন্তু সিরাত দাঁড়ায়নি। অনেক কষ্টে কান্না আটকে রেখেছে সিরাত। বাসায় এসে কলিং বেল বাজাতেই সিরাতের চাচাতো বোন এসে দরজা খুলল। আজকে সকালে এসেছে সে। ঢাকার ভিতরেই এক কলেজে পড়ে সে, কিন্তু বাসা থেকে অনেক দূর হওয়ায় হোস্টেল থেকে পড়াশোনা করে সে। দরজা খুলতেই সিরাত দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমের দরজা আটকিয়ে বিছানায় শুয়ে মুখ লুকিয়ে কান্না করতে লাগল। সবাই সিরাতকেই দোষারোপ করে তার প্রথম স্বামীর মৃত্যুর জন্য, কিন্তু এতে তার কি দোষ? 2 মিনিট পর কণ্ঠ শুনে চমকে উঠল সিরাত। ধরফরিয়ে উঠে বসল সে। সামনের ব্যক্তিকে দেখে থমকে গেল সে। অবাক হয়ে বলল, আপনি? সামনে থাকা ব্যক্তি পুনরায় বলল, আপনি ঠিক আছেন? সিরাত চোখ মুছে মাথা দুলাল। বিস্মিত হয়ে বলল, কিন্তু আপনি এখানে? সিরাত দরজা শুধু ভিড়িয়ে রেখেছিল। দ্রুত দরজা খুলে ভিতরে আসল নিশি। হতদণ্ড হয়ে বলল, আমি তোকে বলতে ভুলে গেছিলাম ভিতরে সাদাত আছে। পাশে চোখ বুলাতেই দেখল সাদাত দাঁড়িয়ে রয়েছে। সাদাদের থেকে চোখ ফিরিয়ে সিরাতের দিকে তাকাতেই চমকে উঠে নিশি। সিরাতের কাছে এগিয়ে বলল, এ কি তোর চোখমুখের এমন অবস্থা কেন? সাদাত বলে উঠল, উনি কান্না করছিলেন। আমি কিছু বলতেই কান্না থামিয়েছেন। নিশি সিরাতের দিকে চেয়ে ইশারায় বলল, কি হয়েছে? সিরাত কিছু বলল না। সে কিছুতেই বুঝতে পারছে না সাদাত এখানে কি করছে। দেখে তো মনে হচ্ছে নিশি আর সাদাত পরিচিত। সিরাত ভ্রুকুচকে সাদাদের দিকে তাকিয়ে আছে। সাদাত বুঝতে পড়ে স্লান হাসি দিয়ে বলল, আসলে আমি আর নিশি ফ্রেন্ড। বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। আসলে তোমার রুমে কেউ ছিল না বলে এই রুমে ফ্রেশ হতে বলেছিল নিশি। সিরাত আস্তে করে বলল, ওহ। তখনই ডাক পড়ল সিরাতের চাচির। তিনি বসার ঘরে যেতে বলেছেন সাদাতকে নিয়ে। নিশি সাদাতকে বসার ঘরে আসতে বলে চলে গেল। সাদাত এক পলক সিরাতের দিকে তাকিয়ে চলে আসল। সিরাত উঠে ওয়াশরুমে গেল। চোখ মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসল। আজমল সাহেব এক আত্মীয়ের বাসায় গিয়েছেন। কিছু সময় পর নিশি আর তার মাও যাবে। সিরাত যাবে না বলে দিয়েছে। সাদাত আর নিশি সোফা বসে গল্প করছে, আর সিরাতের চাচি রুমে বসে রেস্ট নিচ্ছেন। সিরাত 2 কাপ চা এনে সাদাত আর নিশিকে দিল। সাদাত সিরাতকে প্রশ্ন করল, আপনার জন্য আনেনি? আপনি খাবেন না? সিরাত কিছু বলার আগেই নিশি হেসে বলল, সিরাত খুব একটা চা খায় না। তুমি খাও। সিরাত ট্রে রান্না ঘরে রেখে এসে সোফায় বসল।
সাদাত চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, আপনি তো দেখছি বেশ ভালো চা বানান। সিরাত সৌজন্যমূলক হাসল, কিছু বলল না। বসার ঘরে টুকটাক কথা হচ্ছে। নিশি আর সাদাদি বেশি কথা বলছে আর সিরাত মাঝে মাঝে সায় মিলাচ্ছে। সাদাত মাঝে মাঝেই সিরাতকে দুই একটা প্রশ্ন করছে। এতেক্ষণে সিরাত এইটুকু বুঝতে পারল সাদাত অনেক মিশুক প্রকৃতির। তার ব্যবহারও অনেক ভালো। নিশি আর সাদাত স্কুল থেকে একসাথে। নিশি জেনারেল লাইনে মাস্টার্স করছে আর সাদাত ইন্টার্নি করছে। সাদাত একজন ডাক্তার। কিছুক্ষণ হয়েছে সাদাত চলে গিয়েছে। সিরাতের চাচিও এইমাত্র আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য বেরিয়েছে। সিরাত দরজা বন্ধ করে ভিতরে আসল। মূলত সিরাতের চাচির বোনের বাসায় দাওয়াত ছিল। নিশির ভালো লাগছিল না, তাই যায়নি। নিশি সাদাতকে অনেকবার বলেছিল রাতে এখানে খেয়ে যেতে, কিন্তু সাদাত জরুরি কাজ আছে বলে চলে গিয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষে নিশি আর সিরাত এক বিছানায় শুয়ে আছে। দুই বোন শুয়ে শুয়ে গল্প করছে। গল্পের মধ্যেই নিশি জিজ্ঞেস করল, আচ্ছা, সারাদিনে দুলাভাই তোকে একবারও ফোন দিল না? সিরাত থমকে গেল। আহনাফ গত 3 দিনে এখন পর্যন্ত একবারও ফোন দেয়নি তাকে। সিরাত আমতা আমতা করে বলল, হয়তো ব্যস্ত আছে অনেক। নিশি ধমকিয়ে বলল, তুই চুপ থাক, ব্যস্ত আছে। এত ব্যস্ত যে বউয়ের খোঁজ নিবে না। সিরাত চুপ করে রইল। কি বলবে তার মাথায় আসছে না। তখনই ফোন বেজে উঠল। সিরাত উঠে বসে ফোনের স্ক্রিন দেখল, অপরিচিত নাম্বার। নিশি উৎসাহ নিয়ে বলল, কিরে দুলাভাই ফোন দিছে? সিরাত দুই পাশে মাথা নাড়াল। নিশির উৎসাহ মিলিয়ে গেল। বিষণ্ণতা নিয়ে নিশি আধশোয়া হয়ে উঠে বসল। নিশি চোখের ইশারা দিয়ে জিজ্ঞেস করল, তাহলে? জানি না। এর মধ্যেই কল কেটে গিয়েছে। সাথে সাথে পুনরায় কল আসল। নিশি চোখের ইশারায় আশ্বস্ত করে কল রিসিভ করতে বলল। সিরাত কল রিসিভ করে সালাম দিল, কিন্তু কোনো উত্তর আসল না। সিরাত এখন রীতিমতো বিরক্ত। এত রাতে কল দিয়ে চুপ করে রয়েছে দেখে। তারপরও সিরাত শান্ত কণ্ঠে বলল, কে বলছেন? সাথে সাথে পাশ থেকে নিশি বলল, কে কল করেছে? সিরাত পুনরায় বলল, কে বলছেন? সাথে সাথে অপর পাশের ব্যক্তি কল কেটে দিল। সিরাতের খুব বিরক্ত লাগল। নিশি জিজ্ঞেস করল, কে কল দিয়েছে? সিরাত বিরক্তির ছাপ মুখে স্পষ্ট রেখে শুয়ে নির্বিকার কণ্ঠে বলল, জানি না। কিছু তো বলল না। সিরাতকে বিরক্ত দেখে নিশি আর কিছু বলল না। শুয়ে পড়ল। সিরাতের মনে একবার জন্য মনে হয়েছিল হয়তো আহনাফ ফোন দিয়েছে, কিন্তু আহনাফ দেয়নি। ভাবতেই খানিকটা খারাপ লাগল। পরমুহূর্তেই নিজকে সামলিয়ে ভাবল, আমার কেন খারাপ লাগছে? আমার এমন ভাবনা হওয়াটাই ভুল ছিল। উনি কেন আমাকে ফোন দিবেন? তারপরও কোথাও জেনে খারাপ লাগা করছে। আর কিছু ভাবল না সিরাত। নিজের অজান্তেই মনের কোণ থেকে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। সকাল 10টার দিকে সিরাতের চাচার বাসায় হাজির হন নাদিয়া বেগম। ততক্ষণে সিরাতের চাচা চাচি বাসায় চলে এসেছিল। নাদিয়া বেগম কিছু সময় বসে সিরাতকে নিয়ে চলে আসেন। সিরাত নিজের রুমে এসে ল্যাগেজ থেকে একটা সুতির 3 পিস নিয়ে পিছনে ঘুরতেই দেখল আহনাফ দাঁড়িয়ে রয়েছে। সিরাত থতমতে খেয়ে গেল। উনি এখানে? কিন্তু ওনার তো আরও 3 দিন পর বাসায় আসার কথা ছিল। আহনাফ অদ্ভুতভাবে সিরাতের দিকে তাকিয়ে আছে তা দেখে সিরাত ইতস্ত করে বলল, কিছু বলবেন? আহনাফ কিছু বলল না। রুম থেকে বেরিয়ে আসল।
সিরাত আহনাফের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। বাহিরে প্রচুর গরম। ঘেমে একাকার হয়ে গেছিল সিরাত, যার জন্য টানা 1 ঘন্টা গোসল করে বের হল। সিরাত বের হয়েই দেখল আহনাফ সোফায় বসে কোলের উপর বালিশ রেখে তারপর ল্যাপটপ রেখে কিছু একটা করছে। তখনই আহনাফ সিরাতের দিকে তাকাল। সিরাত চমকে উঠল। আহনাফ বিরক্তমাখা কণ্ঠে বলল, গোসল করতে এত সময় লাগে বুঝি? মা তোমার জন্য অনেক সময় অপেক্ষা করেছে। সিরাত হতদণ্ড হয়ে বলল, আমি এক্ষুনি যাচ্ছি। কথাটা বলেই সিরাত যেতে নিলে আহনাফ বলে উঠল, দাঁড়াও। কোথায় যাচ্ছ? মা নিচে নেই, তারা বেরিয়ে পড়েছে। তোমার মতো কাণ্ডজ্ঞানহীনের জন্য আর কত সময় অপেক্ষা করবে? আমি চলে যেতে বলেছি। সিরাত হতাশ হয়ে আহনাফের দিকে তাকাল। মনে মনে নিজের উপর রাগ লাগছে। সে তো জানত তারা এখন বের হবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে, তাও কেন সিরাত এত সময় নিয়ে গোসল করল? তার আরও আগে বের হওয়া উচিত ছিল। নিজের উপর রাগ লাগছে অনেক। আহনাফ পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। সিরাতে মাথায় পেঁচানো তোয়ালে খুলে বারান্দায় মেলে দিয়ে আসল। তারপর ধোয়া ভিজা কাপড়চোপড়ের বালতি নিয়ে ছাদে চলে আসল। ছাদে কাপড়চোপড় মেলে দিয়ে একপাশে এসে দাঁড়াল। আকাশে কালো মেঘ, তবুও রোদ আছে, তার মধ্যে রয়েছে নির্মল বাতাস, যা সিরাতের চুলকে বারবার স্পর্শ করে এলোমেলো করে দিচ্ছে। সিরাত খানিকক্ষণ ছাদে দাঁড়িয়ে রইল। পরিবেশটা তার অনেক ভালো লাগছে। এর আগে 2 বার ছাদে এসেছিল, তখন প্রচণ্ড রোদ ছিল। আজকে রোদের তাপ কম। কিছু সময়ের মধ্যে চোখের পলকে ঝুম করে বৃষ্টি নামল। সিরাত দ্রুত মেলে দেওয়া কাপড়চোপড় নামিয়ে পুনরায় বালতিতে রাখল, তারপর সিঁড়ির কাছে রেখে দিয়ে আসল। আজকে সিরাতের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে অনেক। 7-5 আর না ভেবে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়াল। মিনিট 10 পর নেমে আসল। তার অনেক ঠান্ডা লাগছে, না হলে আরও অনেক সময় ভিজবার ইচ্ছা ছিল। সিরাত রুমে ধীর পায়ে ঢুকে চারপাশে চোখ বুলাল। আহনাফ রুমের কোথাও নেই। সিরাত স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাতের বালতি বারান্দায় রেখে দ্রুত লাগেজের ভিতর থেকে কামিজ বের করল। তখনই আহনাফের কণ্ঠ শুনে থমকে গেল সিরাত। চুপ করে রইল। আহনাফ পুনরায় বলল, এই অবেলায় বৃষ্টিতে কেন ভিজেছ? সিরাত উঠে দাঁড়িয়ে বলল, এমনি। আর 1 মিনিটও দাঁড়াল না, দ্রুত ওয়াশরুমে চলে গেল। আহনাফের এভাবে দাঁড়িয়ে থাকতে অনেকটা লজ্জা লাগছিল সিরাতে। পুরো ভিজে রয়েছে সে। খানিক সময় পুনরায় গোসল করে বের হল সিরাত। সিরাত বের হতেই আহনাফ রাগান্বিত কণ্ঠে বলল, গাধা নাকি তুমি? বৃষ্টিতে ভিজে এখন আবার এত সময় নিয়ে গোসল করলে কেন? 1 ঘন্টা গোসল করেই তো বৃষ্টিতে ভিজেছ, তাহলে এখন আবার এত সময় কেন গোসল করলে? ঠান্ডা লাগে যদি। আহনাফের শেষ কথাটা শুনে থমকে গেল সিরাত। সিরাতকে চুপ থাকতে দেখে আহনাফ দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, কথা বলছ না কেন? কথাটা খানিকটা জোরে বলছে আহনাফ, যার কারণে কেঁপে উঠল সিরাত। পরমুহূর্তেই সেদিন রাতের কথা মনে পড়তেই সিরাত রাগ দেখিয়ে বলল, আমার ঠান্ডা লাগলে তাতে আপনার কি? আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না। আহনাফ অবাক হয়ে গেল সিরাতের কথায়। রাগের আভা তার মুখ থেকে বিলীন হয়ে গেল। কিছু বলতে নিয়েও আর কিছু বলল না। সিরাত বারান্দায় চলে আসল। তার অনেক রাগ লাগছে। সেদিন আহনাফ যেভাবে বিবেকহীনের মতো রাতে রাস্তায় রেখে এসেছিল, এখন তার বিবেকবোধ কোথা থেকে আসছে? এখনও বিবেকবোধ থাকার দরকার নেই। সিরাত বারান্দায় ভিজা কাপড়চোপড় মেলে দিয়ে রুমে আসল।
রুমে আসতেই চমকে উঠল সে। রুমে আসতেই সিরাত চমকে উঠল। আহনাফ সিরাতকে আসতে দেখে বলল, দ্রুত খেতে আসো, বেলা অনেক হয়ে গেছে। কথাটা বলেই আহনাফ রুম থেকে চলে গেল। সিরাত কত যাওয়ার পানে তাকিয়ে থেকে নিচে নেমে আসল। খাবার টেবিলের সামনে আসতেই সিরাত অবাক নয়নে আহনাফের দিকে তাকাল। আহনাফ তা দেখে সিরাতকে বলল, দ্রুত খেতে বসো। সিরাত আহনাফের কথা অনুযায়ী চেয়ার টেনে বসে পড়ল। বিস্মিত সে। আহনাফ সিরাত প্লেট নিয়ে ভাত বাড়ল। তাতে তরকারি দিয়ে নিজে সিরাতের বিপরীতে পাশের চেয়ারে বসল। আহনাফ সব খাবার গরম করে টেবিলে সাজিয়ে রেখেছে। নাদিয়া বেগম আগেই সিরাতকে বলেছিল রান্না করা আছে, শুধু গরম করে নিলেই হবে। কিন্তু সিরাত আহনাফকে দেখে বিস্মিত। আহনাফ প্লেটের দিকে তাকিয়ে খাবার খেতে খেতে বলল, আমার দিকে আর একবারও তাকিয়ে থাকলে চোখ তুলে ফেলব তোমার। দ্রুত খাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সিরাত দ্রুত প্লেটের দিকে তাকাল। এখন তার অনেক অস্বস্তি লাগছে। এত সময় আহনাফের দিকে তাকিয়েছিল, আহনাফ কি ভাবল ভেবে অস্বস্তিতে তুলতে পারছে না সে। স্তব্ধ হয়ে বসে রয়েছে। আহনাফ এভাবে সিরাতকে বসে থাকতে দেখে নির্বিকার কণ্ঠে বলল, তোমার কি খাবার পছন্দ হয়নি? সিরাত প্লেটের দিকে তাকিয়ে দুই পাশে মাথা নাড়াল। আহনাফ ব্যস্ত হয়ে বলল, তাহলে খাচ্ছ না কেন? সিরাত দিকে তাকিয়ে বলল, এমনি। আহনাফের কপালে সরু ভাঁজ পড়ল সিরাতের কথা শুনে। সিরাত খাওয়া শুরু করল। আহনাফের কপালের ভাঁজ সোজা হয়ে গেল। সেও খাওয়া শুরু করল। খাওয়ার ভিতর তাদের দুইজনের মধ্যে আর কোনো কথা হয়নি। খাওয়া আগে আহনাফের শেষ হয়। সে সবকিছু রান্না ঘরে নিয়ে গুছিয়ে রাখে। তারপর উপরে গিয়ে কিছু ফাইল নিয়ে নিচে আসে। এক পলক সিরাতের দিকে তাকিয়ে সোফায় বসে পড়ে। হাতের ফাইলগুলো সামনে ছোট টেবিলের উপর রেখে মনোযোগ সহকারে দেখা শুরু করে। সিরাত খাওয়া শেষে রান্না ঘরে গিয়ে দেখে আহনাফ সব এঁটো থালাবাসন ধুয়ে রেখেছে। সিরাত নিজের প্লেট ধুয়ে রান্নাঘর থেকে বের হয়ে দেখে আহনাফ সোফায় বসে মনোযোগ দিয়ে ফাইল পড়ছে। সিরাত একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উপরে চলে আসল। আহনাফ রুমে থাকলে তো এই দুপুর তাকে নিচে সোফায় বসে কাটাতে হতো। সিরাত রুমে এসে একটা কাঁথা গায়ে মুড়িয়ে শুয়ে পড়ল। গুটিসুটি মেরে শুয়ে আছে সে। অনেক শীত লাগছে তার। এভাবে শুয়ে একসময় ঘুমিয়ে পড়ল সিরাত। ঘুম ভাঙতেই চারপাশে তাকিয়ে দেখল রুম অন্ধকার। হয়তো সন্ধ্যা হয়ে গিয়েছে। সিরাত অনেক কষ্টে উঠে বসল। মাথা অনেক ভার হয়ে রয়েছে তার। অনেক কষ্টে বিছানা থেকে নামল। গা গরম অনুভব করছে। রুমের লাইটে জ্বালিয়ে দেখল রুমে কোথাও পানি নেই। অনেক পানি তৃষ্ণা পেয়েছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। শরীরের একটুও শক্তি পাচ্ছে না যে নিচে গিয়ে পানি খাবে। তবুও নিচে চলে আসল। সোফার দিকে তাকিয়ে দেখল আহনাফ নেই। ধীর পায়ে খাবার টেবিলের দিকে এগিয়ে আসল। কাপা কাপা হাতে জগ দিয়ে পানি ঢালল গ্লাসে। পানি খেয়ে গ্লাস টেবিলে রেখে পিছনে ফিরতে নিলেই মাথা ঘুরিয়ে আনল। টেবিলে হাত ঠেকিয়ে নিজেকে সামলাল। কিছু সময় দাঁড়িয়ে থেকে যেতে উদ্ধত হয়ে পা বাড়াতেই ঘুরে পড়ে যেতে নিল, তখনই কেউ তাকে বাহুডোরে আবদ্ধ করে নিল। সিরাত পিট পিট করে চোখ মেলে তাকিয়ে দেখল আহনাফ তাকে ধরে রেখেছে। আহনাফ এক হাত উঠিয়ে সিরাত কপালে রাখল। গা জ্বরে পুড়ে যাচ্ছে। ওষ্ঠধর কাঁপছে তার।
আহনাফ পাজাকোলে করে সিরাতকে নিয়ে উপরে রুমে চলে আসলো। সিরাতকে বিছানায় শুইয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে দিল। ড্রয়ার থেকে থার্মোমিটার নিয়ে এসে সিরাতের পাশে বসল। জ্বর মেপে দেখল 103 ডিগ্রি ফারেনহাইট। আহনাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:30 বাজে। দ্রুত নিচে গিয়ে একটা বাটিতে পানি আর রুমাল নিয়ে আসল। পানি ভর্তি বাটি বিছানার পাশে টেবিলে রাখল। রুমাল ভাঁজ করে পানিতে ভিজিয়ে নিংড়ে সিরাতের কপালের উপর রাখল। কিছু সময় পর রুমাল আবার পানিতে ভিজিয়ে সিরাতের কপালে রাখল। খানিক সময় এমন করতে থাকল আহনাফ। মনে হচ্ছে জ্বর অনেকটা কমেছে। পুনরায় থার্মোমিটার দিয়ে জ্বর মাপল 101 থেকে 102 এর মাঝামাঝি। আহনাফ নিচে এসে সিরাতের জন্য স্যুপ রান্না করল। 10 থেকে 15 মিনিট পর স্যুপের বাটি নিয়ে রুমে আসল। সিরাত চুপচাপ শুয়েছিল। আহনাফ বিছানার পাশে দাঁড়িয়ে বলল, উঠে বসো। তাড়াতাড়ি খেয়ে ঔষধ খেয়ে নেও। সিরাত আহনাফের কথা কর্ণকুহর করল ঠিকই, কিন্তু উঠে বসল না। ঠাই শুয়ে রয়েছে। আহনাফ ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, এই মেয়ে কি বলছি শুনতে পাওনি? সিরাত চোখমুখে ভাঁজ ফেলে আহনাফের দিকে তাকাল। আহনাফ বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। সিরাত উঠে বসার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল। আহনাফ স্যুপের বাটি বিছানার পাশে টেবিলের উপর রাখল। সিরাতের দিকে ঝুঁকে হাত ধরে টেনে উঠাল। একটা বালিশ সিরাতের পিঠের পিছনে দিয়ে দিল। সিরাত পিঠ ঠেকিয়ে বসে রয়েছে। আহনাফ সিরাত সামনে বসে স্যুপের বাটি তার দিকে এগিয়ে খেতে ইশারা করল। সিরাত হাত বাড়িয়ে বাটি নিজে নিতে নিলে আহনাফ শান্ত কণ্ঠে বলল, তোমাকে ধরতে হবে না, আমি বাটি ধরে রেখেছি, তুমি খাও। সিরাত উপর নিচে মাথা নাড়িয়ে কাপা কাপা হাতে চামচ ধরল। কিছুতেই শক্তি পাচ্ছে না সে। আহনাফ সিরাতের হাত ধরে বলল, থাক, তুমি পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। সিরাত ড্যাব ড্যাব করে আহনাফের দিকে তাকাল। আহনাফ সিরাতের হাত সরিয়ে দিয়ে নিজে খাইয়ে দিতে লাগল। সিরাত চুপচাপ খেতে থাকল। 3 চামচ খেয়েই সিরাত বাধা দিয়ে বলল, আর খাব না। আহনাফ চোখ রাঙিয়ে বলল, সম্পূর্ণটুকু খেতে হবে। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আরও 2 বার খেল। তারপর আবার বাধা দিয়ে বলল আর খেতে পারবে না সে। আহনাফও আর কিছু বলেনি। ঔষধ আর পানির গ্লাস এগিয়ে দিল সিরাতের দিকে। সিরাত ঔষধ ও পানির গ্লাস হাতে নিল। ঔষধ খেয়ে পানির গ্লাস পুনরায় আহনাফের দিকে এগিয়ে দিল। আহনাফ গ্লাস হাতে নিয়ে উঠে দাঁড়াল। নির্বিকার কণ্ঠে বলল, শুয়ে ঘুমিয়ে যাও, জ্বর কমে যাবে। বলেই আহনাফ স্যুপের বাটি আর পানির গ্লাস নিয়ে নিচে চলে আসল। সিরাত সোজা হয়ে বসে পিঠের নিচের বালিশ মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। শুয়ে আনমনে আহনাফের কথা ভাবতে লাগল। আহনাফের যত্ন নেওয়া তার কাছে ভালো লাগছে। আনমনে হেসে উঠল সিরাত। আহনাফ সোফায় বসে রয়েছে। রুমে হালকা আলোয় আলোকিত সবকিছু। আহনাফ সোফায় বসে রয়েছে। রাত 3টে বাজে এখন। এত সময় সে কিছু কাজ করতেছিল। আর কিছু সময় পরপর সিরাতের কপালে দিয়ে দেখেছে জ্বর বাড়ছে কিনা। আহনাফ আবার উঠে সিরাতের কাছে গেল। সিরাত গুটিসুটি মেরে গায়ে কাঁথা মুড়িয়ে শুয়ে রয়েছে। জ্বরের প্রভাব অনেকটাই মুখে স্পষ্ট ফুটে উঠেছে। ফ্যাকাশে হয়ে রয়েছে মুখশ্রী। মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। শুষ্ক ঠোঁট অনবরত কাঁপছে তার। তারপরও মুখে এক অদ্ভুত মায়া বিরাজ করছে। আহনাফ একদৃষ্টিতে কিছু সময় সিরাতের দিকে তাকিয়ে রইল। সিরাতের দিকে একটু ঝুঁকে কপালে হাত রাখল। হাত পুড়ে উঠল তার। আবার অনেক জ্বর উঠেছে সিরাতের।
এত সময় গোসল করে পড়ে বৃষ্টিতে ভিজার কি দরকার ছিল? ভেবেই বিরক্ত মুখে তাকালো সিরাতের দিকে। তারপর বলল, আসলেই গাধা একটা। বলেই দ্রুত আবার পানি ভর্তি বাটি আর রুমাল নিয়ে এসে জলপট্টি দিতে লাগল। ঘণ্টা খানেক পর জ্বর নামল সিরাতের। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়াল। কপাল থেকে রুমাল উঠিয়ে বাটির পাশে রাখল। নিচে বসে বিছানার উপর এক হাত রেখে তার উপর মাথা দিয়ে আধশোয়া হয়ে রইল, আরেক হাত সিরাতের কপালের উপর দিয়ে রাখল। এভাবেই ঘুমিয়ে পড়ল আহনাফ। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রুমে। এই চাঁদের আলো সাক্ষী হয়ে রইল তাদের সুন্দর মুহূর্তের। সকালের স্নিগ্ধ হাওয়া পুরো রুম জুড়ে বিরাজমান। জানালা দিয়ে ক্রমাগত আসা হাওয়াতে জানালার পর্দাগুলো উঠছে। পুরো রুম জুড়ে এক ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। পুরো রুম বাহিরের সূর্যের আলোতে আলোকিত, যা জানান দিচ্ছে সকাল হয়েছে অনেক আগেই। সিরাত ঘুম ঘুম চোখে উঠে বসল। ডান হাত উষ্ণ ছোঁয়ায় কারো হাতের মধ্যে আবদ্ধ অনুভব করাতে সেই দিকে তাকাল। তাকাতেই চোখজোড়া বড় বড় হয়ে গেল সিরাতের। থমকে গেল সে। আহনাফ তার হাতের মুঠোয় শক্ত করে আবদ্ধ করে রেখেছে সিরাতের হাত। তার পাশেই বিছানার উপর নিজের মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। সিরাত ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আহনাফের দিকে। দেখে মনে হচ্ছে অনেক গভীর ঘুমে আচ্ছন্ন সে। কপালের উপর এলোমেলো চুলগুলো বিরাজমান। আহনাফের এলোমেলো চুল দেখে সিরাতের মনে এক ভয়ানক ইচ্ছা পোষণ হল। তার অনেক ইচ্ছে হচ্ছে আহনাফের এলোমেলো চুলগুলোয় হাত দিয়ে ঠিক করে দিতে। মনের অজান্তেই হাত বাড়িয়ে দিল সে। পরমুহূর্তেই হাত গুটিয়ে নিল। না না, এটা অন্যায়। এই অধিকার তো উনি আমাকে দেননি। আচ্ছা, উনি কি সারারাত এভাবেই ছিলেন? আমার এত যত্ন নিচ্ছেন, কিন্তু কেন? শুধুমাত্র আমার জ্বর বলে? সিরাত কিছু সময় আহনাফের দিকে তাকিয়ে থেকে আনমনে হেসে উঠল। কালকে তার জন্য আহনাফের মুখে চিন্তার ছাপ দেখেছে সিরাত। ব্যাপারটা তার অনেক ভালো লাগছে। ভাবতেই মনে গৃহিণী এক সুপ্ত অনুভূতি দোলা দিচ্ছে। কিন্তু এই অনুভূতির নাম তার জানা নেই। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে। পরমুহূর্তেই সিরাত আনমনে ভাবল, এটা তো অন্যায়। উনি তো আমাকে হয়তো কোনো দিন স্ত্রীর মর্যাদা দিবেন না। কথাটা ভেবেই এক চাপা দীর্ঘনিশ্বাস বের হয়ে আসলো ভিতর থেকে। বিষণ্ণতায় ছেয়ে গেল মন। বিছানা থেকে নামার জন্য আহনাফের হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়াতে নিতেই জেগে গেল আহনাফ। ঘুম ঘুম চোখে উঠে বসল সে। সিরাতের হাত নিজের হাতের মুঠোর মধ্যে এখনো বন্দী করে রেখেছে। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা তোমার? সিরাত আমতা আমতা করে নিজের হাতের দিকে ইশারা করে বলল, আমার হাত। আহনাফ সিরাতের ইশারা অনুযায়ী তাকাল। সে এতক্ষণ খেয়াল করেনি যে সে সিরাতের হাত ধরে রেখেছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। ঘুমের ভাব গায়েব হয়ে গেল তার। উঠে খানিকটা সিরাতের দিকে ঝুঁকে কপালে হাত দিতে নিলেই সিরাত পিছিয়ে গিয়ে মুখে হাসির আভা এনে বলে, আমি ঠিক আছি। আহনাফ হাত বাড়িয়ে সিরাতের কপালে রাখল। এখন জ্বর নেই। আহনাফ টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। সিরাত বিছানা থেকে বিছানা গুছিয়ে রাখল। লাগেজ থেকে একটা থ্রি পিস বের করে নিয়ে বসে রইল। আহনাফ ওয়াশরুম থেকে বের হতেই সিরাত উঠে দাঁড়াল। গোসলের জন্য ওয়াশরুমে যেতে উদ্ধত হতেই আহনাফ বলে উঠল, 5 মিনিটের মধ্যে গোসল করে বের হবে। সিরাত অবাক হয়ে বলল, মানে? 5 মিনিটের 1 মিনিট বেশি থাকলে আমি দরজা ভেঙে ফেলব। যদি মানসম্মান রাখতে চাও তাহলে 5 মিনিটের ভিতর গোসল করে বের হবে। কথাটা বলেই আহনাফ রুম থেকে বেরিয়ে গেল।
সিরাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আহনাফের কথাগুলো পুনরায় মস্তিষ্কে আওড়াতেই দ্রুত ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে সিরাত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। নিজে নিজে বলল, যাক বাবা, 5 মিনিটের ভিতর বেরিয়েছি। সিরাতের স্বস্তির ভাবনায় এক বালতি পানি ঢেলে আহনাফ বলল, জি না, আপনি পুরো 12 মিনিট পর বেরিয়েছেন। সিরাত হতভম্ব হয়ে পাশ ফিরে তাকাল। তার কাছে তো 5 মিনিটই মনে হল, 12 মিনিট কখন হল বুঝতেই পারল না। তখনই আহনাফ বলল, তোমার মতো গাধা বুঝবেও না কিভাবে 12 মিনিট হল। সিরাত চমকে আহনাফের দিকে তাকিয়ে রইল। উনি কিভাবে বুঝল? আমি মনে মনে এইটা ভাবতেছিলাম। কথাটা ভাবার মধ্যেই আহনাফের তাকে গাধা বলার ব্যাপার খেয়াল হতেই প্রচুর বিরক্ত নিয়ে বলল, কি গাধা গাধা বলেন? আমার অনেক সুন্দর একটা নামে আছে, সিরাত। বুঝলেন, আমার নাম সিরাত। শেষের লাইনটা একটু জোরে চেঁচিয়ে বলছে। আহনাফ ভ্রুকুচকে আয়না থেকে সিরাতের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, সাধে কি তোমাকে গাধা বলি? গাধার যেমন বোধবুদ্ধি নাই, তোমারও ঠিক একই অবস্থা। আমি তো বেশি দূরে নাই। শুধু শুধু নিজের বুদ্ধি খাটিয়ে চেঁচিয়ে না বললেও হতো। সিরাত অগ্নিচোখে আহনাফের দিকে তাকাল। আহনাফ ঘড়ি পড়ার দিকে মনোযোগ দিয়ে বলল, আজকে বৃষ্টি হলে আবার ভিজতে যেও না। আজকে কারো জ্বর উঠলে আমি যত্ন নিতে পারব না। কথাটা সিরাতের কেন জানি গায়ে লাগল। সে তো আর কালকে বলেনি তার যত্ন নিতে। যা করছে সব নিজের ইচ্ছায় করেছে। তাহলে তাকে কেন কথা শোনাচ্ছে? সিরাত কপট রাগ দেখিয়ে বলল, দেখুন, আপনি যা করছেন নিজ ইচ্ছায় করেছেন। আমি আপনাকে একবারও বলিনি আমার যত্ন নিতে। এমনিতেই বিয়ে করে অনেক বড় করুণা করেছেন। আপনার আর কোনো করুণার আমার দরকার নেই। আহনাফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সিরাত বারান্দায় চলে গেল। আহনাফ বিড়বিড় করে কিছু একটা বলে নিচে চলে গেল। অনেক সময় পর সিরাত রুমে আসল। পুরো চোখ বুলিয়ে দেখল আহনাফ রুমের কোথাও নেই। সিরাত ভাবল, উনাকে দেখে তো মনে হলে হসপিটালে গেছেন। না খেয়েই বেরিয়ে গেলেন নাকি? পরমুহূর্তেই তখন আহনাফের বলা কথাগুলো মনে পড়তেই মনে রাগ হতে লাগল। রাগে বলল, যা ইচ্ছে তাই করুক। না খেয়ে গেলে তাতে আমার কি? কথাটা বলেই সিরাত নিচে আসল। রান্নাঘরে ঢুকে এক অপরিচিত মহিলাকে দেখে সন্দেহের কণ্ঠে বলল, আপনি কে? আর ভিতরে কিভাবে আসলেন? আর রান্নাঘরে কি করছে? মহিলাটি সিরাতকে দেখে হাসি মুখে একটু সামনে এগিয়ে বললেন, আমি রাবেয়া, এই বাসার কাজের লোক। এতদিন গ্রামের বাড়ি ছিলাম বলে আসা হয়নি। তুমি নিশ্চয়ই আহনাফ বাবার বউ। সিরাত সৌজন্যমূলক হাসি দিয়ে উপর নিচে মাথা নাড়াল। রাবেয়া বলল, তা আম্মাজান তুমি বলে অসুস্থ। আহনাফ বাবা যাওয়ার সময় বলে গিয়েছে তুমি নিচে আসা মাত্রই তোমাকে খেতে দিতে। তুমি আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। সিরাত গিয়ে টেবিলে বসল। তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। রাবেয়া আসতেই সিরাত প্রশ্ন করল, আচ্ছা খালা, উনি কি খেয়ে বের হয়েছেন? রাবেয়া বুঝতে না পেরে বললেন, আহনাফ বাবা। সিরাত মাথা নাড়াল। রাবেয়া হতাশা কণ্ঠে বললেন, না আম্মাজান, আহনাফ বাবাকে কতবার বললাম খেয়ে যেতে, কিন্তু আহনাফ বাবার নাকি জরুরি কাজ আছে, তাই পরে ক্যান্টিনে খেয়ে নিবে বলেছে। সিরাত আস্তে করে বলল, ওহ। সিরাত খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে গিয়েছিল দুপুরের রান্না করতে। কিন্তু রাবেয়া জোর করে সিরাতকে পাঠিয়ে দিল সেই নাকি রান্না করবে।
সিরাত সোফায় বসে একটা খবরের কাগজ পড়তে নিয়েছিল মনোযোগ দিয়ে, এমন সময় কলিং বেল বাজতেই সিরাত বিরক্ত হল। উঠে দরজা খুলে দেখল তার চাচাতে বোন নিশি এসেছে। সে কিছু কেনাকাটা করতে যাবে, তাই সিরাতকেও সাথে নিতে এসেছে। সিরাত এমনিতেও বাসায় একা একা ভালো লাগতে ছিল না, তাই দ্রুত রেডি হয়ে রাবেয়াকে বলে নিশির সাথে চলে গেল। সিরাত বাড়ির বাহিরে বের হয়ে দেখল সাদাত গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিশি বলল সাদাতও নাকি তাদের সাথে যাবে। সিরাতের খানিকটা অস্বস্তি লাগল, কারণ সাদাদের সাথে সে বেশি একটা পরিচিত না। সিরাত খুব পরিচিত ছাড়া অন্য কারো সাথে বেশি একটা মিশে না। সাদাদের গাড়িতে করেই তারা একটা শপিং মলে গিয়েছে। গাড়িতে সাদাত তেমন একটা কথা বলেনি। সিরাতের দিকে বার করুণভাবে তাকিয়েছিল, যা সিরাতের নজরে পড়ছে। সাদাত তাদের নামিয়ে দিয়ে চলে গিয়েছে। নিশি অনেকবার থাকতে বলেছিল, কিন্তু তার জরুরি কাজ আছে বলে চলে যায়। সিরাতের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। নিশি আর ভিতরে আসেনি। সিরাতকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গিয়েছে। নিশি তার এক বান্ধবীর জন্মদিনে গিয়েছিল, পরে সাথে সিরাতকেও নিয়ে গিয়েছে। যেহেতু সিরাত বাসায় একা, তাই ভেবে দরজা খুলে দেওয়া রাবেয়ার থমথমে মুখ দেখে সিরাত কারণ জানতে চাইলে রাবেয়া কিছু বলল না। সিরাতকে এত সময় বাহিরে ফ্রেশ হয়ে নেও আম্মাজান কথাটা বলে রান্নাঘরের দিকে চলে গিয়েছে। সিরাত কিছু বুঝতে পারল না। সকালে তাকে হাসিখুশি দেখেছে, এখন এমন থমথমে। সিরাত আর কিছু না ভেবে উপরে চলে আসল। রুমে এসে দেখল রুম অন্ধকার। লাইট জ্বালিয়ে পিছনে ফিরতেই থমকে গেল সে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আহনাফের চোখ হালকা লাল বর্ণ দেখাচ্ছে। সিরাত থমকে দাঁড়িয়ে রইল। আহনাফ উঠে সিরাতের দিকে আগাতেই সিরাত পিছিয়ে গেল। আহনাফ সিরাতের কাছে আসতেই সিরাত রুম থেকে বেরিয়ে যেতে নিলে হাতে জোরে ব্যথা অনুভব হতেই দাঁড়িয়ে গেল। ব্যথায় চোখমুখ খিচে দাঁড়িয়ে রইল। আহনাফ সিরাতের কনুইয়ের কাছে ধরে টান দিল। সিরাত আহনাফের দিকে তাকাল। আহনাফ ক্ষিপ্ত কণ্ঠে বলল, ফোন ধরো নি কেন? কতবার ফোন দিয়েছি? অনেকটা চেঁচিয়ে বলল কথাটা। সিরাত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খেয়াল করিনি। সিরাতের কথাটা যেন আহনাফের রাগকে আরো ক্ষিপ্ত করল। দ্বিগুণ রাগ দেখিয়ে আহনাফ বলল, খেয়াল কই থাকে তোমার? আর কার অনুমতিতে তুমি বাহিরে গিয়েছিলে? সিরাত চুপ করে রইল। সিরাতের চুপ থাকা যেন আহনাফের রাগকে আরো বাড়িয়ে তুলছে। আহনাফ চেঁচিয়ে বলল, আজ থেকে বাহিরে বের হওয়া বন্ধ তোমার। কথাটা বলেই সিরাতকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসলো আহনাফ। আকস্মিক ধাক্কায় তাল সামলে না পেরে সিরাত ছিটকে ফ্লোরে পড়ল। হাতে থাকা কাচের চুড়ি ভেঙে সব তার বাম হাতে বিঁধল। উঠে হাত চেপে বসে রইল সিরাত। নিজের অজান্তেই চোখ দিয়ে অনবরত পানি ঝরছে তার। অনেক সময় পর উঠে ওয়াশরুমে গেল। হাতে গাঁথা কাচগুলো বের করে ফেলল। হাতে পানি লাগাতেই প্রচণ্ড জ্বালা করল। কিন্তু এই জ্বালা তার মনের জ্বালা থেকে কম। হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করার সময় দেখল ডান হাতে কনুইয়ের কাছে অনেকটা জায়গা জুড়ে কালশিটে দাগ পড়ে রয়েছে। সিরাত সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখমুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসল। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। রুমের লাইট বন্ধ করে বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অনেক সময় বাদে ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে উঠে বসল সিরাত। কিছু সময় বসে থেকে হাতের দিকে তাকাতেই চমকে গেল। তার দুই হাতে ব্যান্ডজ করা। কিন্তু ব্যান্ডজ কে করল ভাবতেই আহনাফের কথা আসল। দ্রুত সোফার দিকে তাকাল। সোফায় আহনাফকে ঘুমন্ত অবস্থায় পেল।
গভীর ঘুমে আচ্ছন্ন সে। নিজের অজান্তেই এক চিলতে হাসি ফুটল সিরাতের মুখে। হাতে ব্যথাও কালকের থেকে অনেকটা কম। পাশে তাকাতেই দেখল সাইড টেবিলে বাটিতে পানি আর রুমাল রাখা। তার মানে রাতে তার আবার জ্বর উঠেছিল। মুগ্ধ নয়নে তাকালো আহনাফের দিকে, কিন্তু খানিকক্ষণ বাদে বিরক্তি নিয়ে অন্যদিকে তাকালো। কালকে ঘটনা মনে পড়তেই মন তিক্ত হয়ে উঠছে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। নাদিয়া বেগমরা সকাল সকাল চলে এসেছেন। খাবার টেবিলে সবাই বসা। সিরাত গায়ে এমনভাবে ওড়না জড়িয়ে রেখেছে যাতে ব্যান্ডজ না দেখা যায়। নাদিয়া বেগম সিরাতের দিকে তাকিয়ে আহনাফের দিকে ইশারা করে পানি দিতে বলল। সিরাত গ্লাসে পানি ঢেলে এগিয়ে দেওয়ার সময় হাত থেকে ওড়না খানিকটা সরে যাওয়ায় বাম হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। সেটা দেখে অবাক কণ্ঠে ফারিহা বলল, এ কি সিরাত, তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? সিরাত দ্রুত হাত ওড়না দিয়ে ঢেকে নিল। এক বিপাকে পড়ে গেল এখন সে। সবাইকে কি বলবে? যদি কালকের ঘটনার কথা বলে তাহলে নাদিয়া বেগম কষ্ট পাবে। ফারিহা সিরাতের পাশের চেয়ারেই বসা ছিল। সিরাতের হাত ধরে দেখতে লাগল। নাদিয়া বেগম চিন্তিত হয়ে বললেন, কিভাবে হলো এমন? সিরাত এক পলক আহনাফের দিকে তাকাল। সে প্লেটের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে খাচ্ছে, যেন এখানে কিছু হয়নি। টেবিলের সবার আকর্ষণ সিরাতের দিকে, শুধু আহনাফ বাদে। আহনাফের এমন কাণ্ড দেখে সিরাতের রাগ লাগল। তার জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। নাদিয়া বেগম পুনরায় জিজ্ঞেস করলেন, কি হলো বলো? সিরাত আমতা আমতা করে বলল, আসলে মা, সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম, আর তখন চুড়ি ভেঙ্গে হাতে গেঁথে গিয়েছিল। কথাটা বলে আহনাফের দিকে তাকাতেই দেখল আহনাফ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সিরাত অন্যদিকে তাকাল। নাদিয়া বেগম ব্যস্ত হয়ে বললেন, দেখে চলবি তো, এরপর থেকে সাবধানে থাকবে। সিরাত উপর নিচে মাথা নাড়াল। কোকিয়া বেগমের এসব ভালো লাগছে না। তিনি বিরক্তি নিয়ে উঠে বললেন, খাবার টেবিলে এত নাটক দেখার ইচ্ছা আমার আর নেই। আমি উঠলাম। কথাটা বলেই তিনি উঠে চলে গেলেন। ফারিহা অবশ্য তার মাকে ডেকেছিল, কিন্তু কোকিয়া বেগম চলে গেলেন। সিরাত স্তব্ধ হয়ে বসে রইল। ফারিহা সিরাতের দিকে তাকিয়ে বুঝতে পারল তার মায়ের আচরণে সিরাত কষ্ট পেয়েছে। ফারিহা সিরাতের কাঁধে হাত রেখে বলল, মায়ের কথা শুনে কষ্ট পেয়ে না, মা একটু অমনি। সিরাত অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি আভা রেখে বলল, আমি কষ্ট পাইনি ফারিহা আপু। ফারিহা আহনাফের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, চল এখন আমরা বের হই। আহনাফ ফারিহার কথায় সায় মিলিয়ে উঠে দাঁড়াল। আহনাফ যাওয়ার পর ফারিহা নাদিয়া বেগমকে বলে বেরিয়ে পড়ল। নাদিয়া বেগম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সিরাতের দিকে তাকিয়ে বলল, ফারিহার সাথে আহনাফের বিয়ের কথা চলতেছিল। মূলত কোকিয়া তুলেছিল কথা। ফারিহাও রাজি ছিল। আমি তো ভেবেছিলাম তোর আর আহনাফের বিয়ের ব্যাপারটা ফারিহা সহজে মেনে নিবে না, কিন্তু ফারিহা সব ভালোভাবে মেনে নিয়েছে। ভালোই হয়েছে, ফারিহাও তোকে আপন করে নিয়েছে। সিরাত নাদিয়া বেগমের কথা শুনে অবাক হল। নাদিয়া বেগম উঠে রান্নাঘরে গেলেন। সিরাত টেবিলে বসে আনমনে ভাবছে, তাহলে কি উনিও ফারিহা আপুকে পছন্দ করেন? বিয়ের কথা যখন হতেছিল তাহলে নিশ্চয়ই উনিও ফারিহা আপুকে পছন্দ করে। আমার কারণে তাহলে তাদের বিয়েটা হলো না, আমি বাধা তাদের মধ্যে। উনি তাহলে ফারিহা আপুকে ভালোবাসেন, তাই আমাকে মেনে নেননি।
কথাটা ভাবতেই আনমনেই সিরাতের চোখ থেকে এক বিন্দু অশ্রুকণা গড়িয়ে পড়ল। দেখতে দেখতে পুরো এক সপ্তাহ কেটে গিয়েছে। সেই দিনের রাতের পর থেকে আহনাফের সাথে সিরাতের কথা হয়নি। একই ছাদের নিচে এক রুমে থেকেও তাদের মাঝে কোনো কথা হয়নি। পুরো এক সপ্তাহ আহনাফ অনেক ব্যস্ত ছিল। কখন অনেক সকালে বের হয়ে গিয়েছে, তারপর অনেক রাত করে বাসায় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আবার কখন নাইট ডিউটি করে সারাদিন ঘুমিয়ে রয়েছে। মাঝে মাঝে চোখে চোখ পড়তেই সিরাত দ্রুত অন্যদিকে তাকিয়েছে। আজকে আহনাফের ছুটি, তাই সারাদিন বাসায়ই রয়েছে। কিন্তু সিরাতের সাথে কথা হয়নি। সিরাত মূলত আহনাফের সামনে পড়েনি ইচ্ছাকৃতভাবে। রাত 11টা বাজে। খাওয়া দেওয়া শেষে সোফায় নাদিয়া বেগম আহনাফ বসে কথা বলছেন। সিরাত রান্নাঘরে ছিল। রুমে যাওয়ার জন্য তাদের সামনে থেকে যেতে নাদিয়া বেগম সিরাতকে দাঁড়াতে বলে। সিরাত নাদিয়া বেগমের কাছে এসে দাঁড়ায়। নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে আহনাফের দিকে তাকিয়ে বললেন, দেখো আহনাফ, আমি কোনো কথা শুনতে চাই না। সবই যখন নিজের বউ নিয়ে যাবে এই ট্যুরে, তখন তুমিও তোমার বউকে নিয়ে যাবে। আর এই বাসায় আসার পর সিরাত কোথাও যায়নি, তুমি ওকে নিয়ে যাবে। সিরাত থমকে দাঁড়িয়ে রইল, কোথায় যাওয়ার কথা বলছে? নাদিয়া বেগম উঠে বললেন, আশা করি আমার কথা তুমি শুনবে। কথাটা বলেই নাদিয়া বেগম তার রুমে চলে গেলেন। আহনাফও উঠে নিজের রুমে চলে গেল। সিরাত আহনাফের পিছু পিছু গিয়ে বলল, দেখুন, আপনাকে বাধ্য হয়ে আমাকে নিয়ে যেতে হবে না, আমি মাকে বুঝিয়ে বলবো। আহনাফ ল্যাপটপ নিয়ে সোফায় বসেছিল মাত্র। সিরাত দিকে এক পলক তাকিয়ে পুনরায় ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বলল, কালকে অনেক সকাল সকাল বের হব, রেডি হয়ে থেকো, তোমার জন্য জানি দেরি না হয়। সিরাত বাধা দিয়ে বলল, আপনার আমাকে নিয়ে যেতে হবে না। আহনাফ বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে বলল, এত বেশি কথা বলো কেন তুমি? সিরাত থমকে দাঁড়িয়ে রইল। আহনাফ কিছুক্ষণ চুপ থেকে নির্বিকার কণ্ঠে বলল, ওখানে গিয়ে সবার সামনে এমনভাবে থাকবে যেন আর বাকি 5টা সাধারণ স্বামী স্ত্রীর মতো আমাদের মনে হয়। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই এমন থাকবে। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে মেনে নিয়েছি, শুধু আমার স্ত্রী হওয়ার নাটক করবে। সিরাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আহনাফ পুনরায় তার কাজে মনোযোগ দিল। সকাল সকালই দ্রুত রেডি হয়ে গেল সিরাত। নাদিয়া বেগমকে বলে আহনাফের পিছু পিছু সিরাত বাহিরে আসল। ফারিহা গাড়ির সামনে দাঁড়িয়েছিল, সিরাতকে দেখে কিছুটা আশাহত হল। ভারাক্রান্ত কণ্ঠে বলল, তুমিও যাবে আমাদের সাথে? সিরাত কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সৌজন্যমূলক হাসি দিয়ে মাথা নাড়ল। ফারিয়া আর কিছু না বলে গাড়ির পিছনের সিটে বসল। সিরাতও পিছনের সিটে বসতে নিলে আহনাফ বলল, সামনে বসো। সিরাত আর কিছু না বলে সামনে আহনাফের পাশে বসল। গাড়ি চলছে তার নিজ গতিতে। খুব সকাল হওয়ায় খুব একটা গাড়ি নেই রাস্তায়, তবে কমও না। সিরাত লুকিং গ্লাস দিয়ে ফারিয়ার দিকে নজর পড়তেই ভাবতে লাগল, এসে তো প্রথমে অনেক উচ্ছ্বাসিত দেখছিলাম ফারিহা আপুকে, হঠাৎ এমন মনভার করে রইল কেন? কি এমন হলো? চলবে।